Hello everyone, welcome to IMR classes. SLST মাদ্রাসা সার্ভিস কমিশন পিএসসি টিচার এক্সাম প্রস্তুতির জন্য যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজ শুরু করেছি, আধুনিক ইউরোপের ওপর এটি পঞ্চম ক্লাস। এই ভিডিওতে ডিসকাস করব ইতালি ও জার্মানির ঐক্য আন্দোলন, এই টপিকটির ওপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ, পাশাপাশি প্রতিটা প্রশ্ন ব্যাখ্যা করব যাতে টপিকটি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হয়। এমসিকিউ সিরিজের পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা এই ভিডিওটি প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই যে কম সময়ে তোমাদের বেটার প্রস্তুতির জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা ও এমসিকিউ সিরিজের ক্লাস শুরু করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রাচীন ভারত, মধ্যযুগের ভারত অর্থাৎ সুলতানি যুগ, মুঘল যুগ, আধুনিক ভারত ও আধুনিক ইউরোপের ওপর আলাদা আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে। তোমরা চাইলে ক্লাসগুলো দেখে নিতে পারো। আশা করি আমার এই ক্লাস তোমাদের এক্সাম প্রস্তুতির জন্য খুবই হেল্পফুল হবে। এই টপিকের প্রথম প্রশ্ন দেখো, ইয়ং ইতালি দল 1831 সালে কোন শহরে গড়ে উঠেছিল? ইতালি, রোম, মার্সেই, ভেনিসিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, মার্সেই শহর। 1831 সালে এই ইয়ং ইতালি দল প্রতিষ্ঠা করেন ম্যাথসিনি। তিনি ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতা এবং ইতালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে তিনি প্রাণপুরুষ ছিলেন। ম্যাথসিনির জন্ম হয়েছিল 1805 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। ম্যাথসিনির রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কার্বোনারি দলের সদস্য হিসাবে। ইতালিতে যখন কার্বোনারি দলের নেতৃত্বে বিভিন্ন ধরনের বিদ্রোহ সংগঠিত হচ্ছিল, সেই সময়ে অর্থাৎ 1820 এবং 21 খ্রিস্টাব্দ নাগাদ তিনি ইতালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে কার্বোনারি দলের সদস্য হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। কার্বোনারি দলের নেতৃত্বে যখন 1830-এর বিদ্রোহ হয়েছিল, এই 1830-এর বিদ্রোহে ম্যাথসিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার কারণে তাকে কারারুদ্ধ করা হয় এবং এরপর থেকেই তিনি দীর্ঘ 40 বছর নির্বাসিত জীবন কাটিয়েছিলেন। এক্ষেত্রে তিনি সুইজারল্যান্ড, ফ্রান্স এবং ইংল্যান্ডে তিনি দীর্ঘ সময় নির্বাসিত জীবন কাটিয়েছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে ইতালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে যুবশক্তির উন্মেষ একান্ত প্রয়োজন এবং তার জন্যই তিনি 1831 সালে এই ইয়ং ইতালি দল প্রতিষ্ঠা করেছিলেন। এই ইয়ং ইতালি দলের যে পতাকা ছিল, সেই পতাকার একদিকে লেখা ছিল স্বাধীনতা ও ঐক্য, স্বাধীনতা ও ঐক্য, আর পতাকার অপর দিকে লেখা ছিল গণতন্ত্র, সাম্য ও মানবতাবাদ। তাহলে ইয়ং ইতালি দলের যে পতাকা ছিল, সেই পতাকায় কোন কোন কথাগুলো লেখা ছিল এগুলো তোমরা একটু খুব ভালো করে মনে রাখবে, কারণ এইভাবে কোশ্চেন আসতেই পারে যে ইয়ং ইতালি দলের পতাকায় কোনটা ছিল না। তাহলে এই পতাকার একদিকে লেখা ছিল স্বাধীনতা ও ঐক্য, অপর দিকে লেখা ছিল গণতন্ত্র, সাম্য ও মানবতাবাদ। ইয়ং ইতালি দলের যে মুখপত্র ছিল সেটা ইয়ং ইতালি পত্রিকা। এটাও তোমরা মনে রাখবে যে ইয়ং ইতালি দলের মুখপত্র কি ছিল? ইয়ং ইতালি। দলের নাম অনুসারেই এই পত্রিকাটা ছিল ইয়ং ইতালি। তাহলে দেখো, এখান থেকে তোমরা অনেকগুলোই এমসিকিউ কোশ্চেন পেয়ে গেলে যে ইয়ং ইতালি দলের মুখপত্র কি ছিল। ইয়ং ইতালি দলের মুখপত্র ছিল ইয়ং ইতালি। ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতাকে ম্যাথসিনি এবং ইয়ং ইতালি দলের যে পতাকা ছিল সেখানে কোন কোন কথাগুলো লেখা ছিল। নেক্সট কোশ্চেন দেখো, রিস অর্জিমেন্টো কথার অর্থ কি?
স্বাধীনতা, পুনর্জাগরণ, মুক্ত চিন্তা। অপশন ডিতে আছে এ এবং বি উভয়ই। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, পুনর্জাগরণ। রিস অর্জিমেন্টো কথার অর্থ হলো পুনর্জাগরণ। এই রিস অর্জিমেন্টো বা পুনর্জাগরণ শুরু হয়েছিল ইতালিতে। এখন প্রশ্ন হলো যে এই রিস অর্জিমেন্টো কি? রিস অর্জিমেন্টো হলো যে ইতালিতে 1815 খ্রিস্টাব্দের পর যে জাতীয়তাবাদী এবং উদারতন্ত্রবাদী বা গণতান্ত্রিক যে ভাবধারার প্রসার ঘটছিল সেটিই ছিল রিস অর্জিমেন্টো। এবং এই রিস অর্জিমেন্টের দুটো পর্যায় ছিল। এই দুটি পর্যায়ের মধ্যে প্রথম পর্যায় ছিল কার্বোনারি আন্দোলন। ইতালির প্রথম গুপ্ত সমিতি ছিল এই কার্বোনারি গুপ্ত সমিতি। আর দ্বিতীয় পর্যায় শুরু হয়েছিল 1831 খ্রিস্টাব্দের পর, অর্থাৎ যখন থেকে ম্যাথসিনি ইয়ং ইতালি দল প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে তোমরা এটা মনে রাখবে যে রিস অর্জিমেন্টো এটা কোথায় শুরু হয়েছিল? ইতালিতে শুরু হয়েছিল। ইতালিতে এই রিস অর্জিমেন্টো এর মূল উদ্দেশ্য ছিল যে ইতালিতে প্রগতিশীল সংস্কার ও ইতালির ঐক্য সাধন। নেক্সট কোশ্চেন, ইতালি হলো একটি ভৌগোলিক সংজ্ঞা, কোনো দেশ বা জাতি নয়। উক্তিটি কে করেছিলেন? বিসমার্ক, মেটারনিক, ম্যাথসিনি, তৃতীয় নেপোলিয়ান। এই উক্তিটি করেছেন মেটারনিক। ভিয়েনা সম্মেলনে মেটারনিক ইতালিকে 8টি ভাগে ভাগ করেছিল। এবং ইতালিকে এই যে 8টি ভাগে বিভাজন, এই কারণেই মেটারনিক বলেছিলেন যে ইতালি একটি ভৌগোলিক সংজ্ঞা। ইতালিকে ভাগ করে ইতালির যে অঞ্চলগুলো ইউরোপের শক্তিশালী রাষ্ট্রগুলোকে অর্পণ করা হয়েছিল সেগুলো একটু দেখে নাও। যেমন অস্ট্রিয়া কোন কোন অঞ্চল পেয়েছিল? অস্ট্রিয়া দুটো গুরুত্বপূর্ণ অঞ্চল পেয়েছিল, একটা হচ্ছিল ভেনেসিয়া আর হচ্ছে লম্বার্ডি। এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে যে ভেনেসিয়া লম্বার্ডি কার অধীনে ছিল? তাহলে অস্ট্রিয়ার অধীনে। পোপের অধীনে ছিল মধ্য ইতালি। আর পারমা মোডেনা, টাস্কেনি, এই অঞ্চলে ছিল হ্যাপসবার্গ বংশীয় শাসকদের অধীনে। হ্যাপসবার্গ বংশীয়। নেপলস সিসিলি, এই অঞ্চলে ছিল বুর্বো বংশীয় শাসক। বুর্বো বংশীয় যে শাসক ছিল তার নাম ছিল প্রথম ফার্দিনান্দ। পিডমন্ট সার্ডিনিয়া ছিল স্যাভয় বংশ। পিডমন্ট ও সার্ডিনিয়া। স্যাভয় বংশ। স্যাভয় বংশের যে শাসক ছিল তার নাম ছিল চার্লস অ্যালবার্ট। এগুলো খুব ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে, যে অস্ট্রিয়ার অধীনে কোন কোন দুটো অঞ্চল ছিল? তাহলে ভেনিসিয়া ও লম্বার্ডি। পোপের অধীনে ছিল মধ্য ইতালি। হ্যাপসবার্গ শাসনের অধীনে ছিল পারমা, মোডেনা, টাস্কেনি। বুর্বো বংশের অধীনে ছিল নেপলস, সিসিলি। আর স্যাভয় বংশের অধীনে ছিল পিডমন্ট এবং সার্ডিনিয়া। এর রাজা ছিলেন চার্লস অ্যালবার্ট। এই চার্লস অ্যালবার্ট তিনি ছিলেন ইতালি বংশোদ্ভূত। বাকি যে অঞ্চলগুলো ছিল সবই
বিদেশি শাসকদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল এবং সেই কারণেই মেটারনিক তিনি বলেছেন যে ইতালি একটি ভৌগোলিক সংজ্ঞা। নেক্সট কোশ্চেন, কার্বোনারি কথার অর্থ কি? আইনজ্ঞ, জ্বলন্ত অঙ্গারবাহী, সন্ত্রাসবাদী, অত্যাচারী। কার্বোনারি কথার অর্থ হলো জ্বলন্ত অঙ্গারবাহী। সঠিক উত্তর অপশন বি। কার্বোনারি যারা সদস্য ছিল বা এই কার্বোনারি দলের যারা সদস্য, তারা পুরাতন পদ্ধতি, প্রথা ও বিদেশি শাসনের বিনাশের জন্য তারা ধর্মীয় অনুষ্ঠান হিসাবে কাঠকয়লা পোড়াতেন এবং কাঠকয়লা পোড়াতেন বলেই এদের নাম ছিল কার্বোনারি। এবং এই কার্বোনারি দলের প্রধান কেন্দ্র ছিল দক্ষিণ ইতালির নেপলসে। তাহলে কার্বোনারি দলের প্রধান কেন্দ্র কোথায় ছিল? নেপলস। এই নেপলস ছিল দক্ষিণ ইতালিতে। কার্বোনারি দলের মূল উদ্দেশ্য ছিল যে ইতালি থেকে বিদেশি শাসনের অবসান ঘটানো। কারণ পূর্বেই আমরা দেখলাম যে ইতালিতে বিদেশি শাসনের নিয়ন্ত্রণাধীনে বেশিরভাগ অংশটাই ছিল এবং তারা চাইছিল কি না ইতালি থেকে বিদেশি শাসনের অবসান ঘটাতে। দ্বিতীয়ত, ইতালিতে তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন করতে চেয়েছিল এবং পাশাপাশি ইতালিবাসীর যে ব্যক্তিগত স্বাধীনতা তা ফিরিয়ে আনতে চেয়েছিল এবং ইতালিতে একটি উদারতান্ত্রিক সংবিধান তারা প্রবর্তন করতে চেয়েছিল। কার্বোনারি দলের নেতৃত্বে প্রথম বিদ্রোহ শুরু হয়েছিল নেপলসে 1820 খ্রিস্টাব্দে। এরপর পিডমন্ডে দ্বিতীয় বিদ্রোহ হয়েছিল, পিডমন্ড 1821 খ্রিস্টাব্দে। আর পোপের রাজ্যে বিদ্রোহ হয়েছিল 1830 খ্রিস্টাব্দে। কিন্তু এই যে বিদ্রোহগুলো সবই ব্যর্থ হয়েছিল, কারণ কার্বোনারি যে দলের সদস্য তারা জনগণের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ গড়ে তুলতে পারেনি। কৃষক শ্রেণীর স্বার্থ সুরক্ষিত করার কোনো রকম ব্যবস্থা ছিল না, যে কারণে জনগণের সঙ্গে এই দলের কোনো প্রকার সুসম্পর্ক তৈরি হয়নি। আঞ্চলিক আন্দোলন হিসাবেই এগুলো সীমাবদ্ধ থেকে গিয়েছিল। স্থানীয় আন্দোলনের ঊর্ধ্বে উঠে জাতীয় আন্দোলনে তারা তাদের কর্মধারাকে রূপান্তরিত করতে পারেনি, যে কারণে কার্বোনারি দলের যে ইতালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে প্রচেষ্টা সেটা ব্যর্থ হয়েছিল। এই কার্বোনারি আন্দোলনের সদস্য হিসাবেই ম্যাৎসিনি তিনি তার রাজনৈতিক কর্মজীবন শুরু করেছিল। সেই বিষয়টা আগেও আলোচনা করলাম। নেক্সট কোশ্চেন দেখো, ক্রিমিয়ার যুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? সেন্ট পিটার্সবার্গ গির্জার চাবি, সেন্ট পলস গির্জার চাবি, গেটো গির্জার চাবি, সেন্ট ক্যাথিড্রাল গির্জার চাবি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি, গেটো গির্জার চাবি। এই ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়েছিল 1854 খ্রিস্টাব্দ থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল তুরস্কর সঙ্গে রাশিয়ার। রাশিয়া এবং এই তুরস্কের যুদ্ধে সেখানে তুরস্কের পক্ষে যোগদান করেছিল ইংল্যান্ড, ফ্রান্স ও পিডমন্ট সার্ডিনিয়া। তাহলে ইংল্যান্ড, ফ্রান্স, পিডমন্ট ও সার্ডিনিয়া। 1856 খ্রিস্টাব্দে এই ক্রিমিয়ার যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল প্যারিসের সন্ধির দ্বারা। প্যারিসের সন্ধি, এই সন্ধিটি হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। এটা খুব ইম্পর্টেন্ট যে কোন সন্ধির দ্বারা ক্রিমিয়ার যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল? প্যারিসের সন্ধির দ্বারা।
এবং এই ক্রিমিয়ার যুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল যে এই গ্রেটো গির্জার চাবি নিয়ে। নেক্সট কোশ্চেন দেখো, ক্রিমিয়ার যুদ্ধকে ইউরোপের জলবিভাজিকা এই মন্তব্যটি কে করেছেন? নেমিয়ার, জেপি টেলর, ক্রোমার, ডেভিড টমসন। ক্রিমিয়ার যুদ্ধকে জলবিভাজিকা বলেছেন ক্রোমার। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। ক্রিমিয়ার যুদ্ধকে জলবিভাজিকা বলেছেন কারণ ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল হিসাবে আমরা দেখব যে জার্মানি এবং ইতালি এর ঐক্য আন্দোলনের ক্ষেত্রে এই ক্রিমিয়ার যুদ্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জার্মানি ও ইতালির ঐক্য আন্দোলনের জন্য বা এই ক্রিমিয়ার যুদ্ধের ইউরোপের রাজনীতিকেও বিভিন্নভাবে প্রভাবিত করেছিল। সেই কারণেই ক্রোমার তিনি ক্রিমিয়ার যুদ্ধকে জলবিভাজিকা বলেছেন। এই ক্রিমিয়ার যুদ্ধের প্রসঙ্গটি নেক্সট ভিডিওতে আলোচনা করব ডিটেল, এখানে তোমরা এতটুকুই জেনে রাখো। নেক্সট কোশ্চেন দেখো, ইতালি ঐক্য লাভের পূর্বে কটা রাজ্যে বিভক্ত ছিল? 10টি, 8টি, 6টি, 4টি। সঠিক উত্তর অপশন বি, 8টি। নেক্সট কোশ্চেন দেখো, ইতালির ঐক্য আন্দোলনে কোন ব্যক্তি যুক্ত ছিলেন না? ভিক্টর ইমানুয়েল, জোসেফ ম্যাথসিনি, গ্যারিবল্ডি, কাউন্ট ক্যাভুর। সঠিক উত্তর হবে অপশন এ, ভিক্টর ইমানুয়েল। তিনি ইতালির ঐক্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না। এক্ষেত্রে ম্যাথসিনি এবং তার পরবর্তীকালে কাভুর এবং গ্যারিবল্ডিকে আমরা দেখতে পাবো যে ইতালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভিক্টর ইমানুয়েল তিনি পিডমন্ট সার্ডিনিয়ার শাসক ছিলেন। পিডমন্ট সার্ডিনিয়ার শাসক। এই ভিক্টর ইমানুয়েলের প্রধানমন্ত্রী হিসাবেই কাভুর তিনি যুক্ত হয়েছিলেন 1852 খ্রিস্টাব্দে। তাহলে কাভুর কবে ভিক্টর ইমানুয়েলের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন? 1852 খ্রিস্টাব্দে ভিক্টর ইমানুয়েলের। নেক্সট কোশ্চেন, রিস অর্জিমেন্টো পত্রিকার সম্পাদক ছিলেন কে? ভিক্টর ইমানুয়েল, গ্যারিবল্ডি, জোসেফ ম্যাথসিনি, কাউন্ট ক্যাভুর। সঠিক উত্তর হবে অপশন ডি, কাউন্ট ক্যাভুর। কাউন্ট ক্যাভুর যে দ্বিতীয় ভিক্টর ইমানুয়েলের প্রধানমন্ত্রী ছিলেন সে বিষয়টি আগের স্লাইডে ডিসকাস করে বললাম যে পিডমন্ট সার্ডিনিয়ার যে রাজা ছিলেন ভিক্টর ইমানুয়েল, এই ভিক্টর ইমানুয়েলের প্রধানমন্ত্রী ছিলেন ক্যাভুর। ক্যাভুর এই রিস অর্জিমেন্টো পত্রিকাটা প্রকাশনা করেছিলেন 1847 খ্রিস্টাব্দে। কাউন্ট ক্যাভুর তিনি অ্যাসোসিয়েশন অ্যাগারিয়া নামক একটি সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। অ্যাসোসিয়েশন অ্যাগারিয়া। অ্যাসোসিয়েশন অ্যাগারিয়া এই সমিতিটি প্রতিষ্ঠা করেছিলেন 1832 খ্রিস্টাব্দে। তাহলে এখান থেকে তোমরা দুটো কোশ্চেন পেলে যে রিস অর্জিমেন্টো এই পত্রিকাটার সম্পাদনা ক্যাভুর, যেটি 1847 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেছিলেন, আর অ্যাসোসিয়েশন অ্যাগারিয়া নামক একটি সমিতি প্রতিষ্ঠা করেছিলেন 1832 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, কলম্বিয়ার্সের চুক্তি কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1857, 1858, 1859, 1860। কলম্বিয়ার্সের চুক্তি হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন বি। ইতালি অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামার আগে ফ্রান্সকে মিত্রহীন করার জন্য 1858 খ্রিস্টাব্দে এই কলম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষর করেছিল। তাহলে এই কলম্বিয়ার্সের চুক্তি হয়েছিল কার সঙ্গে কার? ইতালি ও ফ্রান্সের মধ্যে। ইতালি ও ফ্রান্স।
ইতালি ও ফ্রান্সের এই মিত্র চুক্তিতে ফ্রান্স কার্যত অস্ট্রিয়ার যুদ্ধে অর্থাৎ ইতালি ও অস্ট্রিয়ার যুদ্ধে নিরপেক্ষ ছিল, কিন্তু শেষ পর্বে ফ্রান্স অস্ট্রিয়ার সঙ্গে একটি সমঝোতা করে নিয়েছিল, যেটার নাম ছিল ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি। ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি। এই ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1859 খ্রিস্টাব্দে। এই ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি হয়েছিল ফ্রান্স এবং অস্ট্রিয়ার মধ্যে, ফ্রান্স ও অস্ট্রিয়া। তাহলে দেখো, এখানে ফ্রান্সকে মিত্রহীন করার জন্য ইতালি এই কোলম্বিয়াসের চুক্তি স্বাক্ষর করে, কিন্তু যুদ্ধের শেষ পর্বে যখন ইতালির জয় আসন্ন, সেই সময়েতে ফ্রান্স ইতালির পক্ষ ত্যাগ করে অস্ট্রিয়ার পক্ষে চলে যায় এবং অস্ট্রিয়ার সঙ্গে এই ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষর করেছিল। ইতালির ঐক্য আন্দোলনের এই প্রথম পর্বে সেখানে ইতালি অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ করেছিল। তাহলে ইতালি এবং অস্ট্রিয়ার মধ্যে প্রথম যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধটা দুটি যুদ্ধ, একটা ছিল ম্যাজেন্টা আর একটা ছিল সলফেরিনো। প্রথম পর্বের অস্ট্রিয়ার সঙ্গে এই যুদ্ধের পর ইতালি অস্ট্রিয়ার কাছ থেকে লম্বার্ডি লাভ করেছিল। ইতালির ঐক্য আন্দোলনের প্রথম পর্বে তাহলে ইতালি কোন অঞ্চলটা পেল? লম্বার্ডি পেলেও অস্ট্রিয়ার হাতে তখনও ভেনিসিয়া ছিল। এটা তোমরা মনে রাখবে যে ইতালির ঐক্য আন্দোলনের প্রথম পর্বে ইতালি কোন অঞ্চল পেল? লম্বার্ডি এই অঞ্চলটি পেয়েছিল। ম্যাজেন্টা এবং সলফেরিনো যুদ্ধের পর ইতালি এবং অস্ট্রিয়ার মধ্যে একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তিটা হলো জুরিখের সন্ধি। এই জুরিখের সন্ধি হয়েছিল 1859 খ্রিস্টাব্দে। এই জুরিখের সন্ধির দ্বারাই ইতালি লম্বার্ডি পেয়েছিল অস্ট্রিয়ার কাছ থেকে। নেক্সট কোশ্চেন দেখো, হেজিটেটিং কিং কাকে বলা হয়? দশম চার্লস, লুই নেপোলিয়ান, চার্লস অ্যালবার্ট, অষ্টাদশ লুই। চার্লস অ্যালবার্ট তিনি হেজিটেটিং কিং নামে পরিচিত। সঠিক উত্তর অপশন সি। এই চার্লস অ্যালবার্ট তিনি পিডমন্ট সার্ডিনিয়ার স্যাভয় বংশোদ্ভূত রাজা ছিলেন। নেক্সট কোশ্চেন, ভিল্লা ফ্রাঙ্কার চুক্তি কত খ্রিস্টাব্দে হয়েছিল? তাহলে এই ভিল্লা ফ্রাঙ্কার চুক্তিটা এর আগেই বললাম যে এই ভিল্লা ফ্রাঙ্কার চুক্তি হয়েছিল 1859 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার সঙ্গে ফ্রান্সের। নেক্সট কোশ্চেন, লাল কুর্তা বাহিনী কে গঠন করে? কাভুর, গ্যারিবল্ডি, জোসেফ ম্যাথসিনি, নেপোলিয়ান। লাল কুর্তা এই বাহিনীটি গঠন করেছিল গ্যারিবল্ডি। সঠিক উত্তর অপশন বি। গ্যারিবল্ডি তিনি ম্যাথসিনির আদর্শে অনুপ্রাণিত এবং গ্যারিবল্ডি যে বাহিনী গড়ে তুলেছিল সেই বাহিনীর নামই ছিল এই লাল কুর্তা বাহিনী। দক্ষিণ ইতালিকে ইতালীয় রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে গ্যারিবল্ডির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1860 খ্রিস্টাব্দে যখন নেপলস এবং সিসিলি অর্থাৎ ইতালির দক্ষিণের দুটি রাজ্য নেপলস আর সিসিলিতে ব্যাপক গণবিদ্রোহ শুরু হয়েছিল, সেই সময়ে গ্যারিবল্ডি তিনি নেপলস এবং সিসিলি জয় করেন। নেপলস এবং সিসিলি তিনি এই নেপলস এবং সিসিলি অধিকার করে এখানে তিনি প্রজাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু যদি নেপলস এবং সিসিলিতে প্রজাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয়, তখন সমস্যা যেটা ছিল যে ইতালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে এই নেপলস এবং সিসিলি ইতালির রাষ্ট্রের বাইরে থেকে যাবে, এবং যে কারণে ক্যাভুর তিনি এটা কখনোই চাইছিলেন না যে নেপলস এবং সিসিলিতে প্রজাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হোক। তাই ইতালিতে একটি গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা দিচ্ছিল। এই সময়ে গ্যারিবল্ডি তিনি
1860 খ্রিস্টাব্দে পিডমন্ট সার্ডিনিয়ার রাজা ভিক্টর ইমানুয়েলকে এই নেপলস এবং সিসিলি অর্পণ করেছিলেন। এইভাবে দক্ষিণ ইতালি রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং ইতালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে গ্যারিবল্ডির গুরুত্বপূর্ণ অবদান এখানেই ছিল। গ্যারিবল্ডির জন্ম হয়েছিল নিস নামক স্থানে। নিস। নেক্সট কোশ্চেন দেখো, ভেনিসিয়া ও রোম কবে ইতালির সঙ্গে যুক্ত হয়েছিল? 1863, 1865, 1861 এবং 1863, 1866 এবং 1870, 1868 এবং 1869। সঠিক উত্তর হবে অপশন সি, 1866 এবং 1870। এর আগেই আলোচনা প্রসঙ্গে বলেছি যে ইতালির দুটি অঞ্চল লম্বার্ডি এবং ভেনিসিয়া, এই ভেনিসিয়া ছিল অস্ট্রিয়ার অধীনে। ইতালির ঐক্য আন্দোলনের প্রথম পর্বে সেখানে আমরা দেখলাম কি যে ভেনিসিয়া এবং লম্বার্ডির মধ্যে ইতালি লম্বার্ডি পেয়েছিল, কিন্তু ভেনিসিয়া তখনও হাতছাড়া ছিল আর রোম ছিল পোপের অধীনে। তাই ইতালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে ইতালিকে দুটো যুদ্ধ করতে হয়েছিল। একটা ছিল স্যাডোয়ার যুদ্ধ। এই স্যাডোয়ার যুদ্ধ হয়েছিল 1866 খ্রিস্টাব্দে। 1866 এই স্যাডোয়ার যুদ্ধ হয়েছিল অস্ট্রিয়ার সঙ্গে প্রাসিয়ার। অস্ট্রিয়ার সঙ্গে প্রাসিয়া। এই অস্ট্রো প্রাসিয়ার যুদ্ধে সেখানে ইতালি প্রাসিয়াকে সমর্থন করেছিল। প্রাসিয়া এই স্যাডোয়ার যুদ্ধে অস্ট্রিয়াকে চূড়ান্তভাবে পরাজিত করেছিল। স্যাডোয়ার যুদ্ধের পরাজয় হওয়ার পর প্রাগের সন্ধি স্বাক্ষর হয়। প্রাগের সন্ধি। এই প্রাগের সন্ধির দ্বারা অস্ট্রিয়া এই ভেনিসিয়া প্রদান করতে বাধ্য হয়েছিল ইতালিতে। এইভাবেই স্যাডোয়ার যুদ্ধের মাধ্যমে ভেনিসিয়া ইতালিতে ঐক্যবদ্ধ হয়, যুক্ত হয়। দ্বিতীয় যে যুদ্ধটা, সেই যুদ্ধটা হলো সেডানের যুদ্ধ। এই সেডানের যুদ্ধ হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। এই সেডানের যুদ্ধ হয়েছিল ফ্রান্সের সঙ্গে প্রাসিয়ার। ফ্রান্সের সঙ্গে প্রাসিয়া। প্রাসিয়া সেডানের যুদ্ধে ফ্রান্সকে চূড়ান্তভাবে পরাজিত করেছিল এবং এই পরাজয়ের পর ফ্রাঙ্কফুর্টের সন্ধি স্বাক্ষর হয়। ফ্রাঙ্কফুর্টের সন্ধি। ফ্রাঙ্কফুর্টের সন্ধি হয়েছিল 1871 খ্রিস্টাব্দে। 1871। এই ফ্রাঙ্কফুর্টের সন্ধির দ্বারা ফ্রান্সের যে বাহিনী ছিল রোমে, সেই বাহিনী অপসারিত হয় এবং রোম ইতালির সঙ্গে যুক্ত হয়েছিল। তাহলে ইতালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে কোন দুটি যুদ্ধ বিশেষ গুরুত্বপূর্ণ ছিল? একটি ছিল স্যাডোয়ার যুদ্ধ, অপরটি ছিল সেডানের যুদ্ধ। তাহলে আমরা ইতালির ঐক্য আন্দোলনের প্রথম পর্বে দেখলাম লম্বার্ডি, যেটা ইতালির সঙ্গে যুক্ত হয়েছিল। পরবর্তীকালে গ্যারিবল্ডি তিনি দক্ষিণ ইতালির যে রাজ্য নেপলস এবং সিসিলি, সেটিকে তিনি জয় করেছিলেন এবং সেটা ইতালির রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত হয়। বাকি ছিল ভেনিসিয়া এবং রোম। এই ভেনিসিয়া সংযুক্ত হয়েছিল স্যাডোয়ার যুদ্ধের দ্বারা আর রোম যুক্ত হয়েছিল সেডানের যুদ্ধের দ্বারা। নেক্সট কোশ্চেন দেখো, জার্মানিকে ঐক্যবদ্ধ করতে বিসমার্ক কটি যুদ্ধ করেছিলেন? 4টি, 5টি, 3টি, 2টি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 3টি। জার্মানিকে যে 3টি যুদ্ধ করতে হয়েছিল সেই 3টে যুদ্ধ একটু দেখে নাও। প্রথমত করতে হয়েছিল ডেনমার্কের সঙ্গে যুদ্ধ। ডেনমার্কের সঙ্গে যুদ্ধ বা ডেনমার্কের যুদ্ধ। এই যুদ্ধ হয়েছিল 1864 খ্রিস্টাব্দে। দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল স্যাডোয়ার যুদ্ধ।
আগেই এই বিষয়টি আলোচনা করলাম। স্যাডোয়ার যুদ্ধ, এই যুদ্ধ হয়েছিল 1866 খ্রিস্টাব্দে। আর যে যুদ্ধটা হয়েছিল সেটা ছিল সেডানের যুদ্ধ। এই সেডানের যুদ্ধ হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। এই তিনটি যুদ্ধের মাধ্যমে সেখানে জার্মানির ঐক্য আন্দোলন সম্পন্ন হয়েছিল। ভিয়েনা সম্মেলন জার্মানিকে টোটাল 39টা রাজ্যে বিভক্ত করে এই 39টা রাজ্য নিয়ে তৈরি করেছিল জার্মান রাষ্ট্রমণ্ডল। আর এই জার্মান রাষ্ট্রমণ্ডলের ওপর সেখানে অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। তাই জার্মানির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে এটাই ছিল প্রধান বাধা। জার্মানির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে এই তিনটে যুদ্ধ বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথমত, এই ডেনমার্কের যুদ্ধের দ্বারা জার্মানি স্লেজউইক এই অঞ্চলটা পেয়েছিল। স্লেজউইক। আর স্যাডোয়ার যুদ্ধের দ্বারা উত্তর জার্মানি ঐক্যবদ্ধ হয়। উত্তর জার্মানি তাহলে কোন যুদ্ধের দ্বারা ঐক্যবদ্ধ হলো? স্যাডোয়ার যুদ্ধ। আর সেডানের যুদ্ধের দ্বারা দক্ষিণ জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল। দক্ষিণ জার্মানি। নেক্সট কোশ্চেন দেখো, প্যান জার্মানিজম ঘটনাটি কোন দেশে ঘটেছিল? রাশিয়া, ইংল্যান্ড, প্রাশিয়া, জার্মানি। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, জার্মানিতে। প্যান জার্মানিজম হলো যে ঐক্যবদ্ধ জার্মান রাষ্ট্র গঠনের ভাবধারা। আর এই ভাববাদী জাগরণের ক্ষেত্রে সমসাময়িক কবি, সাহিত্যিক এবং দার্শনিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মার্টিন লুথার থেকে শুরু করে কান্ট, ফিক্টে, হেগেল প্রমুখ জার্মান জাতির যে পরিপূর্ণ সত্তার আত্মপ্রকাশ ঘটার ক্ষেত্রে তারা বিশেষ ভাবধারা প্রচার করেছিল। এটি হলো প্যান জার্মানিজম বা জার্মান রাষ্ট্র গঠনের ভাবধারা। নেক্সট কোশ্চেন, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? 1847, 1848, 1858, 1859। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট অনুষ্ঠিত হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন বি। ফ্রান্সের 1848 খ্রিস্টাব্দে যে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল সেই ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব জার্মানিতেও গিয়ে পড়ে এবং জার্মানির নাগরিকরা তারা 1848 খ্রিস্টাব্দে 18ই মে ফ্রাঙ্কফুর্ট শহরে মিলিত হয়ে যে পার্লামেন্ট তৈরি করেছিল সেটাই ছিল ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট। তাহলে এই ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কবে গঠিত হয়েছিল? 1848 খ্রিস্টাব্দের 18 মে। এই ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট তারা একটা সংবিধান রচনা করেছিল এবং ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টে তারা চতুর্থ ফ্রেডারিক উইলিয়ামকে আমন্ত্রণ জানিয়েছিল অংশগ্রহণ করার জন্য। প্রাশিয়ার রাজা ছিলেন তিনি। তাহলে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কাকে আমন্ত্রণ জানিয়েছিল? চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম। চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম। কিন্তু চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম তিনি ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টে অংশগ্রহণ করেননি, কারণ সমসাময়িক শক্তিধর রাষ্ট্রগুলো এই ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টকে কেউই সমর্থন করেনি, বিশেষত অস্ট্রিয়া। এছাড়া জার্মানির 4টি যে বৃহৎ রাজ্য ছিল, হ্যানোভার, স্যাক্সনি, উটেমবার্গ ও ব্যাভেরিয়া, তারাও এই ফ্রাঙ্কফুর্টের যে পার্লামেন্টের প্রস্তাবে কোনো প্রকার সম্মতি দেয়নি। পরবর্তীকালে প্রাশিয়া এবং উটেমবার্গের সেনাদল এসে এই ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টকে ভেঙে দিয়েছিল। নেক্সট কোশ্চেন, গ্যাস্টিনের চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? 1863, 1864, 1865, 1867। গ্যাস্টিনের চুক্তি হয়েছিল 1865 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন সি। গ্যাস্টিনের এই চুক্তি হয়েছিল প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে। প্রাশিয়া আর অস্ট্রিয়া।
গ্যাস্টিনের এই চুক্তির দ্বারা প্রাসিয়া পেয়েছিল স্লেজউইক এই অঞ্চলটা, স্লেজউইক, আর অপরদিকে অস্ট্রিয়া পেয়েছিল হলস্টেন। এই স্লেজউইক এবং হলস্টেন এই দুটি অঞ্চল ডেনমার্কের অধীনে ছিল এবং ডেনমার্কের বিরুদ্ধে প্রাসিয়া যুদ্ধ করেছিল 1864 খ্রিস্টাব্দে। 1864 খ্রিস্টাব্দে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ করে এই স্লেজউইক এবং হলস্টেন এই দুটি অঞ্চল লাভ করেছিল। পরবর্তীকালে এই প্রাসিয়া এবং অস্ট্রিয়া তারা এই গ্যাস্টিনের চুক্তির দ্বারা দুটি অঞ্চলের মধ্যে স্লেজউইক যেটা প্রাসিয়া পেয়েছিল এবং হলস্টেন অস্ট্রিয়া পেয়েছিল। প্রাসিয়া যখন ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল তখন ডেনমার্কের রাজা ছিলেন নবম ক্রিশ্চিয়ান। এবং প্রাসিয়া ডেনমার্কের সঙ্গে যুদ্ধে ডেনমার্ককে পরাজিত করেছিল এবং ডেনমার্ক এবং প্রাসিয়ার মধ্যে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিটার নাম হলো ভিয়েনা চুক্তি। এই ভিয়েনা চুক্তির দ্বারাই স্লেজউইক এবং হলস্টেন এই দুটি অঞ্চলের ওপর ডেনমার্ক তার সমস্ত দাবি ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পরই প্রাসিয়া এবং অস্ট্রিয়া এই দুটি অঞ্চল নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। আর এই ভিয়েনা চুক্তি হয়েছিল 1864 খ্রিস্টাব্দে। তাহলে ভিয়েনা চুক্তি কার সাথে কার হলো? প্রাসিয়া ও ডেনমার্ক। দেখো এই চুক্তিগুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে এবং যে কারণে আমি এখানে এক্সপ্লানেশন করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কোন চুক্তির পর কোনটা হয়েছিল বা কিভাবে যুদ্ধের গতি প্রকৃতিগুলো এগুচ্ছিল সেই বিষয়টি তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট করে নিয়ে নোট করে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, স্যাডোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? 1865, 1867, 1866, 1869। স্যাডোয়ার যুদ্ধ হয়েছিল 1866 খ্রিস্টাব্দে। এই স্যাডোয়ার যুদ্ধ হয় প্রাসিয়ার সঙ্গে অস্ট্রিয়ার। এই স্যাডোয়ার যুদ্ধের সমাপ্তি ঘটেছিল প্রাগের সন্ধির দ্বারা। এই বিষয়টি আগেও ডিসকাস করেছি, তাই এখানে আর লিখছি না। নেক্সট কোশ্চেন দেখো, প্রাগের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? তাহলে প্রাগের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1866 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে অপশন বি। এই প্রাগের সন্ধি হলো কার সঙ্গে তাহলে? অস্ট্রিয়া ও প্রাসিয়া। প্রাগের এই সন্ধির দ্বারা প্রাসিয়া দুটো অঞ্চল পেল, একটা হচ্ছে স্লেজউইক যেটা পূর্বেই পেয়েছিল, কিন্তু হলস্টেন অঞ্চল যেটা অস্ট্রিয়ার নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। তাহলে স্লেজউইক ও হলস্টেন। এই দুটি অঞ্চল। অপরদিকে ইতালি অস্ট্রিয়ার কাছ থেকে ভেনিসিয়া এই অঞ্চলটা পেয়েছিল। তাহলে ইতালি কোন অঞ্চলটা পেল? ভেনিসিয়া। এবং এই ভেনিসিয়া পেয়েছিল বলে ইতালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে এটা সম্ভব হয়েছিল। সেই কারণেই এই প্রাগের সন্ধিটা বিশেষ গুরুত্বপূর্ণ। আগের যুদ্ধটা দেখো, এই স্যাডোয়ার যুদ্ধের পরই এই প্রাগের সন্ধি হয়েছিল। এই স্যাডোয়ার যুদ্ধকে 7 সপ্তাহের যুদ্ধ বলা হয়। এটা তোমরা একটু লিখে নাও, 7 সপ্তাহের যুদ্ধ। প্রথমবার এটা বলতে ভুলে গেছি, তাই এখানে আবার লিখে দিলাম 7 সপ্তাহের যুদ্ধ। বা এটি আবার কোনিগ্রাৎসের যুদ্ধ নামে পরিচিত। কোনিগ্রাৎস। তাহলে আমরা কি দেখলাম যে স্যাডোয়ার যুদ্ধ দুটি যুদ্ধে পরিচিত, একটা হচ্ছে 7 সপ্তাহের যুদ্ধ আর একটা হচ্ছে কোনিগ্রাৎসের যুদ্ধ। এই স্যাডোয়ার যুদ্ধে সেখানে প্রাসিয়া, ফ্রান্স ও ইতালি এই তিনজনের নিয়ে একটা মিত্র জোট তৈরি হয়েছিল।
এবং এই অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধে অস্ট্রিয়াকে মিত্রহীন করার জন্যই প্রাশিয়া ফ্রান্স এবং ইতালির সাথে মৈত্রী জোট গড়ে তুলেছিল। ফ্রান্সের সঙ্গে একটি চুক্তি হয়েছিল প্রাশিয়ার, সেই চুক্তিটি হলো বিয়ারিৎসের সন্ধি। বিয়ারিৎসের সন্ধি। এই বিয়ারিৎসের সন্ধি হয়েছিল 1865 খ্রিস্টাব্দে। আর ইতালিকে ভেনিসিয়া প্রদান করবে এই শর্তে ইতালিকে প্রাশিয়া তার নিজের পক্ষে এনেছিল। নেক্সট কোশ্চেন দেখো, 7 সপ্তাহের যুদ্ধ কবে হয়েছিল? 7 সপ্তাহের যুদ্ধ মানে স্যাডোয়ার যুদ্ধ। এই স্যাডোয়ার যুদ্ধ হয়েছিল 1866 খ্রিস্টাব্দের 3 জুলাই থেকে 23 আগস্ট। নেক্সট কোশ্চেন, সেডানের যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? 1865, 1867, 1870, 1872। সেডানের যুদ্ধ হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন সি। সেডানের এই যুদ্ধ হয়েছিল প্রাশিয়ার সঙ্গে ফ্রান্সের। প্রাশিয়ার সঙ্গে ফ্রান্স। এই সেডানের যুদ্ধে ফ্রান্স প্রাশিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয় এবং এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল যে সন্ধির দ্বারা, সেই সন্ধিটার নাম হচ্ছে ফ্রাঙ্কফুর্টের সন্ধি। ফ্রাঙ্কফুর্টের সন্ধি। এই ফ্রাঙ্কফুর্টের সন্ধি হয়েছিল 1871 খ্রিস্টাব্দে। এই 1871 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফুর্টের সন্ধির দ্বারাই ইতালি রোম লাভ করেছিল এবং ইতালির ঐক্য আন্দোলন সম্পন্ন হয়েছিল। তাহলে ইতালি রোম লাভ করে। আর দক্ষিণ জার্মানির রাজ্যগুলো প্রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছিল, অর্থাৎ এই সন্ধির দ্বারা দক্ষিণ জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল। তাহলে ইতালি এবং জার্মানির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে শেষ যুদ্ধ ছিল এই সেডানের যুদ্ধটি। সেডানের যুদ্ধে ফ্রান্সের পরাজিত হবার পর ফ্রান্সে যে তৃতীয় নেপোলিয়ানের সরকার ছিল, সেই তৃতীয় নেপোলিয়ানের সরকারের পতন ঘটে এবং ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1870 খ্রিস্টাব্দের 4 সেপ্টেম্বর। তাহলে সেডানের যুদ্ধের পর কোথায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? ফ্রান্সে। এবং ফ্রান্সের এই প্রজাতন্ত্র ছিল তৃতীয় প্রজাতন্ত্র ফ্রান্সের ইতিহাসে। তৃতীয় প্রজাতন্ত্র। আর সেডানের যুদ্ধের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? তৃতীয় নেপোলিয়ন। তৃতীয় নেপোলিয়ন। এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা নোট করে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, এরিক আইক কার জীবনী ছিল বা জীবনী কার ছিলেন? বিসমার্ক, হিটলার, নেপোলিয়ন, মুসোলিনি। এরিক আইক তিনি বিসমার্কের জীবনীকার ছিলেন। সঠিক উত্তর অপশন এ। বিসমার্কের আত্মজীবনীমূলক গ্রন্থটি হল রিফ্লেকশনস অ্যান্ড রিকালেকশনস। তাহলে বিসমার্কের এই আত্মজীবনীমূলক গ্রন্থ রিফ্লেকশন অ্যান্ড রিকালেকশনস, এই গ্রন্থটি কে রচনা করেন? এরিক আইক। নেক্সট কোশ্চেন, আউসলাইজ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1865, 1866, 1868, 1870। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, 1866। 1866 খ্রিস্টাব্দে এই আউসলাইজ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অস্ট্রিয়া ও হাঙ্গেরির মধ্যে।
অস্ট্রিয়া ও হাঙ্গেরি। আসলে স্যাডোয়ার যুদ্ধের সময় সেখানে অস্ট্রিয়া প্রাশিয়ার কাছে যেভাবে পরাজিত হচ্ছিল, তাতে করে অস্ট্রিয়া হাঙ্গেরির কাছ থেকে সমর্থন পাওয়ার জন্যই 1866 খ্রিস্টাব্দে আউসলাইজের চুক্তি স্বাক্ষর করেছিল। নেক্সট কোশ্চেন, এমস টেলিগ্রাম ঘটনাটি কত খ্রিস্টাব্দে ঘটেছিল? 1869, 1870, 1871, 1872। এমস টেলিগ্রাম এই ঘটনাটি 1870 খ্রিস্টাব্দে ঘটেছিল। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। এখানে বলে রাখি যে এই এমস টেলিগ্রামের ঘটনাটি সেটা সেডানের যুদ্ধের প্রেক্ষাপট রচনা করেছিল। ইতিপূর্বেই আমরা এই সেডানের যুদ্ধের প্রসঙ্গটি বিশ্লেষণ করেছি যে এই সেডানের যুদ্ধ 1870 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল ফ্রান্স এবং প্রাশিয়ার মধ্যে। এমস টেলিগ্রাম ঘটনাটা কি না, 1868 খ্রিস্টাব্দে এক গণবিদ্রোহের দ্বারা স্পেনের সিংহাসন থেকে রানী ইসাবেলা তিনি পদচ্যুত হন। এরপর স্পেনের বাসী তারা প্রাশিয়ার যে রাজবংশ ছিল হোয়েন জোলান বংশীয়, এই হোয়েন জোলান বংশীয় যিনি রাজা লিওপোল্ড, তাকে স্পেনের সিংহাসনে বসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তাহলে স্পেনবাসী কোন বংশীয় রাজাকে স্পেনের সিংহাসনে বসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল? হোয়েন জোলান বংশীয়। এই হোয়েন জোলান বংশীয় যিনি রাজা ছিলেন দ্বিতীয় লিওপোল্ড। কিন্তু এক্ষেত্রে ফ্রান্স প্রাশিয়ার কাছে এই মর্মে দাবি করেছিল যে স্পেনের সিংহাসনে যাতে প্রাশিয়ার কোনো রাজবংশের রাজা বা প্রাশিয়ার কোনো রাজবংশের ব্যক্তি স্পেনের সিংহাসনে বসতে না পারে, তার জন্য ফ্রান্সের তরফ থেকে একজন দূত তিনি প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেছিল। ফ্রান্স যে দূতকে প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ামের কাছে পাঠিয়েছিল তার নাম ছিল কাউন্ট বেনেদিতি। এই কাউন্ট বেনেদিতি তিনি 1870 খ্রিস্টাব্দে 13 জুলাই তিনি প্রাশিয়ার রাজ প্রথম উইলিয়ামের সাথে সাক্ষাৎ করেন এবং প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম এই কাউন্ট বেনেদিতিকে কোনো প্রকার প্রতিশ্রুতি তিনি দেননি যে স্পেনের সিংহাসনে হোয়েনজোলান বংশীয় কেউ সিংহাসনে বসবে না, এমন প্রতিশ্রুতি তিনি দেননি। এবং এই ঘটনাটি প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম তিনি বিসমার্ককে জানিয়ে দেন এবং বিসমার্ককে এই ঘটনাটি জানিয়ে দেওয়ার পর বিসমার্ক এই কথার কিছু অংশ এমনভাবে বাদ দিয়েছিল তাতে করে এমনটা মনে হচ্ছিল যে ফরাসি দূতকে প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম তিনি অপমান করেছিলেন। এই যে কাউন্ট বেনেদিতি প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ামের কাছে সাক্ষাৎ করেছিল এবং স্পেনের সিংহাসনে যাতে এই হোয়েন জোলান বংশীয় কেউ বসতে না পারে, এই বিষয়টি পুরো একটি টেলিগ্রাম মারফত বিসমার্ককে তিনি জানিয়েছিলেন এবং সেই কারণে এই যে সংবাদটি প্রথম উইলিয়াম বিসমার্ককে জানিয়েছিলেন সেটাই ছিল এমস টেলিগ্রাম। বিসমার্ক এমস টেলিগ্রাম মারফত এই ঘটনাটি জানার পর 1870 খ্রিস্টাব্দের 14 জুলাই সেটি পত্রিকা মারফত প্রকাশ করেছিল এইভাবে যে কাউন্ট বেনেদিতি তিনি প্রাশিয়ার রাজ প্রথম উইলিয়ামের কাছে অপমানিত হয়েছেন। এবং এই ঘটনাটির কারণেই ফ্রান্স প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল 1870 খ্রিস্টাব্দের 15 জুলাই। 1870 খ্রিস্টাব্দে 15 জুলাই যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটাই ছিল এই সেডানের যুদ্ধ। আসলে বিসমার্ক চাইছিলেন যে যেভাবে হোক ফ্রান্স
প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক। এবং এই সেডানের যুদ্ধে আমরা দেখব যে ফ্রান্সের চূড়ান্ত পরাজয় ঘটেছিল এবং জার্মানি এবং ইতালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে এই যুদ্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই প্রসঙ্গটি আগেও ডিটেল ডিসকাস করলাম। নেক্সট কোশ্চেন দেখো, ঐক্যবদ্ধ জার্মান সম্রাটের উপাধি কি ছিল? প্রধান দলনেতা, সম্রাট, কাইজার, রাষ্ট্রনায়ক। সঠিক উত্তর অপশান সি, কাইজার। জার্মানির যিনি সম্রাট হলেন তার উপাধি ছিল কাইজার এবং ঐক্যবদ্ধ জার্মান সম্রাট হলেন প্রথম উইলিয়াম। এবং প্রথম উইলিয়াম ছিলেন জার্মানির সম্রাট এবং প্রথম উইলিয়ামের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন বিসমার্ক। তিনি জার্মানির চ্যান্সেলর হিসাবে নিযুক্ত হয়েছিলেন 1870 থেকে 1890 খ্রিস্টাব্দ পর্যন্ত। এ প্রসঙ্গে বলে রাখি যে 1870 থেকে 1890 এই খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল যেটা ইউরোপের ইতিহাসে বিসমার্কের যুগ নামে পরিচিত। বিসমার্কের যুগ। নেক্সট কোশ্চেন, কবডেনের চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? 1858, 1860, 1862, 1864। কবডেনের চুক্তি হয়েছিল 1860 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশান বি। কবডেনের এই চুক্তি হয়েছিল ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ড। ফ্রান্স ও ইংল্যান্ড। ফ্রান্সের তরফ থেকে তৃতীয় নেপোলিয়ন তিনি ইংল্যান্ডের সঙ্গে এই কবডেনের চুক্তি করেছিল এবং এর দ্বারা অবাধ বাণিজ্য নীতির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তৃতীয় নেপোলিয়ন। তাহলে কবডেনের চুক্তি করেছিল কে? তৃতীয় নেপোলিয়ন। নেক্সট কোশ্চেন, ভুঁইফোর রাজা বলে কে পরিচিত ছিলেন? দ্বিতীয় নেপোলিয়ন, তৃতীয় নেপোলিয়ন, পঞ্চম নেপোলিয়ন, অষ্টাদশ লুই। ভুঁইফোর রাজা নামে পরিচিত তৃতীয় নেপোলিয়ন। সঠিক উত্তর অপশন বি। রাশিয়ার জার প্রথম নিকোলাস তিনি তৃতীয় নেপোলিয়নকে ভুঁইফোর রাজা বলেছেন। তাহলে কে তৃতীয় নেপোলিয়নকে ভুঁইফোর রাজা বলেছেন? প্রথম নিকোলাস। প্রথম নিকোলাস তিনি রাশিয়ার জার। নেক্সট কোশ্চেন, তৃতীয় নেপোলিয়নকে অশ্বারূঢ় সেন্ট সাইমন এই উপাধি কে দিয়েছিলেন? অ্যালফ্রেড কোবান, লিবসন, হিটলার, মুসোলিনি। সঠিক উত্তর অপশন এ, অ্যালফ্রেড কোবান। নেক্সট কোশ্চেন, ক্রেডিট ফ্রাঁসিয়ের ক্রেডিট মুবলিয়ের নামে দুটি আধা সরকারি ব্যাংক কে স্থাপন করেছিলেন? তৃতীয় নেপোলিয়ন, প্রথম আলেকজান্ডার, ষোড়শ লুই। সঠিক উত্তর অপশন এ, তৃতীয় নেপোলিয়ন। তৃতীয় নেপোলিয়নের সময় ফ্রান্সে প্রকৃত অর্থে শিল্প বিপ্লব শুরু হয়েছিল এবং মূলধনের যোগান দেওয়ার জন্যই তিনি এই দুটি আধা সরকারি ব্যাংক স্থাপন করেছিলেন। নেক্সট কোশ্চেন, অ্যাসোসিয়েশন অ্যাগাডিয়া কে গঠন করেছিলেন? ক্যাভুর, গ্যারিবোল্ডি, ম্যাথসিনি, ভিক্টর ইমানুয়েল। অ্যাসোসিয়েশন অ্যাগারিয়া নামক এই সমিতিটা প্রতিষ্ঠা করেছিলেন ক্যাভুর। সঠিক উত্তর অপশন এ। ক্যাভুর 1832 খ্রিস্টাব্দে এই অ্যাসোসিয়েশন অ্যাগারিয়া এই গুপ্ত সমিতিটা প্রতিষ্ঠা করেছিলেন।
নেক্সট কোশ্চেন, ভিক্টর ইমানুয়েল কোন দেশের শাসক ছিলেন? তোমরা এটা অ্যান্সার করার চেষ্টা করো। আগে ভিক্টর ইমানুয়েল এই প্রসঙ্গটা আলোচনা করেছি। স্পেন, ইতালি, ফ্রান্স, পিডমন্ট সার্ডিনিয়ার। সঠিক উত্তর হবে অপশন ডি, পিডমন্ট সার্ডিনিয়ার। ভিক্টর ইমানুয়েল তিনি 1860 খ্রিস্টাব্দে পিডমন্ডের রাজধানী তুরিন, সেই তুরিনে ইতালির যে পার্লামেন্টের অধিবেশন হয়েছিল, ইতালির এই পার্লামেন্টের অধিবেশনে তিনি ইতালির রাজা হিসাবে তিনি মনোনীত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, কতগুলি রাজ্য নিয়ে কনফেডারেশন অব দি রাইন গঠিত হয়েছিল? 30টি, 35টি, 39টি, 40টি। কনফেডারেশন অব রাইন এটা 39টা রাজ্য নিয়ে গঠিত হয়েছিল। ভিয়েনা সম্মেলন সেখানে জার্মানিকে 39টা রাজ্যে বিভক্ত করেছিল এবং এই 39টা রাজ্য নিয়ে তৈরি হয়েছিল জার্মান বুন্ড বা জার্মান রাষ্ট্রমণ্ডল। জার্মান বুন্ড বা রাষ্ট্রমণ্ডল। এবং এই জার্মান বুন্ড বা জার্মান রাষ্ট্রমণ্ডলের ওপর অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল। নেক্সট কোশ্চেন, জোলভেরাইন কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? 1818 খ্রিস্টাব্দ, 1819 খ্রিস্টাব্দ, 1820 খ্রিস্টাব্দ, 1821 খ্রিস্টাব্দ। জোলভেরাইন এটি 1819 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। সঠিক উত্তর অপশন বি। এখন প্রশ্ন হলো যে এই জোলভেরাইন কি? জোলভেরাইন হলো একটি শুল্ক সংঘ। শুল্ক সংঘ। এই জোলভেরাইন শুল্ক সংঘ তৈরি করেছিলেন জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন। এই ম্যাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে 1819 খ্রিস্টাব্দে এই জোলভেরাইন নামক শুল্ক সংঘটা তৈরি হয়েছিল। আসলে এই শুল্ক সংঘটা তৈরি করা হয়েছিল এই কারণ আগেই যেটা আমরা দেখলাম যে জার্মানি 39টা রাজ্যে বিভক্ত ছিল এবং প্রতিটা রাজ্যে আলাদা আলাদা ধরনের শুল্ক প্রচলিত থাকার কারণে আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা সমস্যা ছিল। কারণ ইতিমধ্যেই জার্মানিতে শিল্প বিপ্লব শুরু হয়ে গিয়েছিল এবং জার্মানিতে শিল্প বিপ্লবের প্রথম যে পর্যায়টা শুরু হয়েছিল 1815 খ্রিস্টাব্দ থেকে। 1815 খ্রিস্টাব্দ থেকে 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল জার্মানির ইতিহাসে শিল্প বিপ্লবের প্রথম পর্যায় এবং যে কারণে এই সময়েতেই এই শুল্ক সংক্রান্ত সমস্যা সমাধানের জন্যই এই জোলভেরাইন শুল্ক সংঘটা তৈরি হয়েছিল। জোলভেরাইন শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হবার পর 1834 খ্রিস্টাব্দের মধ্যে উত্তর এবং মধ্য জার্মানির বেশিরভাগ রাজ্য এই শুল্ক সংঘে যোগদান করেছিল এবং 1850 খ্রিস্টাব্দের মধ্যে অস্ট্রিয়া ব্যতীত জার্মানির প্রায় সবকটা রাজ্যই এই শুল্ক সংঘে যোগদান করে। জার্মানির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে এই জোলভেরাইন শুল্ক সংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কারণ এই জোলভেরাইন শুল্ক সংঘের দ্বারাই জার্মানির যে আঞ্চলিক বিচ্ছিন্নতা ছিল সেই বিচ্ছিন্নতা অনেকাংশে দূর হয়েছিল। যে কারণে ঐতিহাসিক ম্যারিয়ট তিনি বলেছেন যে জার্মানিকরণের প্রথম ধাপই ছিল এই জোলভেরাইন। নেক্সট কোশ্চেন, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টকে বিদ্রোহীদের সমাবেশ বলে কে বিদ্রূপ করেছিলেন? কার্ল মার্কস, থমসন, মেটারনিখ, রাইকার। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টকে বিদ্রোহীদের সমাবেশ বলেছেন কার্ল মার্কস। সঠিক উত্তর অপশন এ। আগেই এই ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট সম্পর্কে ডিটেল ডিসকাস করেছি যে 1848 খ্রিস্টাব্দে 18 মে ফ্রাঙ্কফুর্ট এই ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল এবং এই ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট সেটা সফলতা লাভ করতে পারেনি। পার্সিয়া ও সৈন্যবাহিনী পাঠিয়ে এই ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টকে ভেঙে দিয়েছিল। এই ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট নানাভাবে সমালোচিত হয়েছিল সেই সময়।
যেমনটি আমরা দেখলাম যে কার্ল মার্কস তিনি বৃদ্ধদের সমাবেশ বলেছেন, আর বিসমার্কের যিনি জীবনীকার ছিলেন এরিক আইক, এই এরিক আইক তিনি এই ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টকে উকিলদের সমাবেশ বলেছেন। এরিক আইক, তাহলে তিনি কি বলেছেন? উকিলদের সমাবেশ। এই দুটো তোমরা খুব ভালো করে মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট এটি। এটা উকিলদের পার্লামেন্ট। তাহলে এরিক আইক তিনি বলেছেন যে উকিলদের পার্লামেন্ট। নেক্সট কোশ্চেন, ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1862, 1864, 1866, 1868। ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1864 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন বি। ভিয়েনা এই চুক্তিটি হয়েছিল ডেনমার্কের সঙ্গে প্রাসিয়ার। ডেনমার্ক ও প্রাসিয়া। ডেনমার্কের যে দুটি অঞ্চল ছিল, একটা হচ্ছে স্লেজুইক আর হলস্টেন, এই স্লেজুইক হলস্টেন অঞ্চল দুটিকে কেন্দ্র করে ডেনমার্ক এবং প্রাসিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটা 1864 খ্রিস্টাব্দে হয়েছিল। ডেনমার্কের বিরুদ্ধে এই যুদ্ধে প্রাসিয়া অস্ট্রিয়ার সঙ্গে মৈত্র চুক্তি করেছিল এবং মিত্রতা ছিল এক্ষেত্রে অস্ট্রিয়ার সঙ্গে। প্রাসিয়া এবং অস্ট্রিয়ার যুগ্ম বাহিনী এই ডেনমার্ককে পরাজিত করেছিল এবং ডেনমার্ক 1864 খ্রিস্টাব্দে ভিয়েনা চুক্তির দ্বারা সমঝোতা করেছিল যে স্লেজুইক এবং হলস্টেন এই দুটি অঞ্চলের ওপর সে দাবি ছেড়ে দেবে। পরবর্তীকালে আমরা আগেই আলোচনা করেছি যে ডেনমার্ক যে দুটি অঞ্চল ছেড়েছিল, যে স্লেজুইক এবং হলস্টেন, এই স্লেজুইক সেটা প্রাসিয়া লাভ করেছিল এবং হলস্টেন অঞ্চলটা সেটা অস্ট্রিয়া লাভ করেছিল। নেক্সট কোশ্চেন, ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে কোন সন্ধির দ্বারা? প্রাগের সন্ধি, প্যারিসের সন্ধি, জুরিকের সন্ধি, প্লোম্বিয়ার্সের চুক্তি। ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয়েছিল প্যারিসের সন্ধির দ্বারা। সঠিক উত্তর অপশন বি। প্যারিসের এই সন্ধি হয়েছিল 1856 খ্রিস্টাব্দে এবং এই ক্রিমিয়ার এই যুদ্ধ হয়েছিল 1854 থেকে 1856 খ্রিস্টাব্দের মধ্যে। নেক্সট কোশ্চেন, রাজার যুদ্ধ শেষ হয়েছে, এখন জনতার যুদ্ধের পালা। এই মন্তব্যটি কে করেছিলেন? গ্যারিবল্ডি, এলেমবার্ট, ক্যাভুর, ম্যাথসিনি। এই উক্তিটি করেছিলেন ম্যাথসিনি। সঠিক উত্তর অপশন ডি। ম্যাথসিনি এই উক্তিটা করেছিল 1848 খ্রিস্টাব্দে। ফেব্রুয়ারি বিপ্লবের সময় ম্যাথসিনি তিনি মিলানে এসে বিপ্লবীদেরকে সংগঠিত করেছিলেন এবং সেই সময়েতে তিনি এই উক্তিটি করেছিলেন। নেক্সট কোশ্চেন, কে দুঃখ করে বলেছিলেন আমাদের কোনো পতাকা নেই, কোনো রাজনৈতিক নাম নেই, ইউরোপে কোনো মর্যাদা নেই, আমাদের কোনো যৌথ কেন্দ্র নেই, রাজ্য নেই, নেই কোনো সম্মিলিত দাবি? গ্যারিবল্ডি, ম্যাথসিনি, ক্যাভুর, পাদরি জিউবার্টি। সঠিক উত্তর অপশান বি, ম্যাথসিনি। কারণ এর আগেই আমরা দেখেছি যে ইতালি সেটা 9টা ভাগে বিভক্ত ছিল এবং ইতালির যে ভৌগোলিক অঞ্চলগুলো ছিল সেগুলোর ওপর বিদেশি রাষ্ট্রের কর্তৃত্ব ছিল এবং ইতালি কোনো জাতীয় রাষ্ট্র হিসাবে তখনও আত্মপ্রকাশ করেনি। সেই কারণেই ম্যাথসিনি এই উক্তিটি করেছিলেন। নেক্সট কোশ্চেন, কাভুরের আদর্শ নেতা কে ছিলেন? ম্যাকিয়াভেলি, চতুর্থ হেনরি, অলিভার ক্রমওয়েল, নেপোলিয়ান বোনাপার্ট। ক্যাভুরের আদর্শ নেতা ছিলেন অলিভার ক্রমওয়েল। সঠিক উত্তর অপশন সি। এ প্রসঙ্গে বলে রাখি যে ক্যাভুরকে কূটনীতির রাজকুমার বলা হয়।
কূটনীতির রাজকুমার। এছাড়া কাবুরকে আধুনিক ইতালির স্রষ্টাও বলা হয়। আধুনিক ইতালির স্রষ্টা। আধুনিক ইতালির স্রষ্টা ছিলেন ক্যাভুর, আর কূটনীতির রাজকুমার ছিলেন ক্যাভুর। ক্যাভুর তিনি 1852 খ্রিস্টাব্দে ভিক্টর ইমানুয়েলের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন। তাহলে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন ভিক্টর ইমানুয়েলের কখন? 1852 খ্রিস্টাব্দে। কার প্রধানমন্ত্রী হয়েছিলেন? ভিক্টর ইমানুয়েল। ভিক্টর ইমানুয়েল। নেক্সট কোশ্চেন, ক্যাভুর ক্রিমিয়ার যুদ্ধে কেন যোগদান করেছিলেন? অপশান এ দেখো, আমেরিকা ও ফ্রান্সের বন্ধুত্ব লাভের আশায়, ইংল্যান্ড ও ফ্রান্সের বন্ধুত্ব লাভের আশায়, ইংল্যান্ড ও আমেরিকার বন্ধুত্ব লাভের আশায়, উপরের সবকটি। সঠিক উত্তর হবে অপশান বি, ইংল্যান্ড ও ফ্রান্সের বন্ধুত্ব লাভের আশায়। ক্যাভুর তিনি উপলব্ধি করেছিলেন যে ইতালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রের সহযোগিতা একান্ত প্রয়োজন, এবং বিদেশি রাষ্ট্রের হিসাবে তিনি ইংল্যান্ড এবং ফ্রান্সের সমর্থন লাভ করার চেষ্টা করেছিলেন। 1854 খ্রিস্টাব্দে যখন তুরস্ক রাশিয়ার বিরুদ্ধে ক্রিমিয়ার যুদ্ধ শুরু করেছিল, সেই সময়ে ইংল্যান্ড এবং ফ্রান্স তারা তুরস্ককে সমর্থন করেছিল। এক্ষেত্রে ক্যাভুর তিনি পিডমন্ট এবং সার্ডিনিয়াকেও ইংল্যান্ড ও ফ্রান্সের হয়ে যুদ্ধ করার কথা বলেন, এবং এক্ষেত্রে পিডমন্ট এবং সার্ডিনিয়ার সৈন্যবাহিনী তারা ইংল্যান্ড ও ফ্রান্সের বাহিনীর সাথে যোগ দিয়েছিল ক্রিমিয়ার যুদ্ধে, এবং এক্ষেত্রে তিনি ঘোষণা করেছিলেন যে প্রাণ দিয়ে যুদ্ধ করো, ঈশ্বরের কৃপায় এই ক্রিমিয়ার মাটি থেকেই নতুন ইতালির জন্ম হবে। ক্রিমিয়ার যুদ্ধের পর যখন 1856 খ্রিস্টাব্দে প্যারিসের শান্তি চুক্তি হয়েছিল এবং সেখানে তিনি অংশগ্রহণ করার সুযোগ পান এবং ইতালির সমস্যাকে আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরার তিনি সুযোগ পেয়েছিলেন। এছাড়া এই সময় ইংল্যান্ড এবং ফ্রান্সের বিভিন্ন পত্রিকা তারা ইতালির সমস্যাটিকে তুলে ধরত জনমানসে জনসমর্থন পাওয়ার জন্য বা তৈরি করার জন্য। ইংল্যান্ডের যে পত্রিকাটা ছিল সেটা ছিল মর্নিং পোস্ট। মর্নিং পোস্ট এটা ছিল ইংল্যান্ডের পত্রিকা, আর ফ্রান্সের একটা পত্রিকা ছিল সেটা লা মার্টিন। এই দুটি পত্রিকা, প্রথমটা বললাম ইংল্যান্ডের পত্রিকা আর দ্বিতীয়টা হলো ফ্রান্সের পত্রিকা। এই পত্রিকায় নিয়মিত ইতালির সমস্যাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরা হতো। এই ছিল জার্মানি ও ইতালির ঐক্য আন্দোলন এর ওপর ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। আশা করি আমার এই আলোচনা তোমাদের এক্সাম প্রস্তুতির জন্য খুবই হেল্পফুল হবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও। যারা ক্লাসটি প্রথম দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলে যখনই কোনো নতুন ক্লাসের ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে।